২ নম্বর এপিসোডে গল্পটি আগের পর্বের ঠিক পরেই শুরু হয়। রুলি ঘুম থেকে উঠে নিজেকে রাজপ্রাসাদে দেখতে পায়। ইনজিয়ার আত্মা কোথায় যেন হারিয়ে গেছে, আর জিয়াং যে ইনজিয়ার শরীর দখল করে এখন অজ্ঞান অবস্থায় আছে। রাজকীয় চিকিৎসক বলেন যে খোদা নির্দেশ দেন ইনজিয়াকে কে যে আঘাত করেছে তা সম্পূর্ণ তদন্ত করতে। এই খবর দ্রুত বিং পানের কানে পৌঁছে যায়। মৃতদের পুনরুত্থান যথেষ্ট অযৌক্তিক ছিল। বিং পান আরও বিরক্ত হয় যে ইনজিয়া একজন সাধারণ পণ্ডিত হয়েও কিভাবে তার অধীনে থাকা 2 সৈনিককে একই সাথে পরাস্ত করল। অপরাধ প্রকাশিত হওয়া এড়াতে সে তার ব্যক্তিগত দেহরক্ষীকে পাঠায় ইনজিয়া জেগে ওঠার আগেই তাকে হত্যা করার জন্য। তবে সে জানে না যে বর্তমান ইনজিয়া আর সেই ইনজিয়া নেই। একটি সাধারণ লাঠিতেই সে দেহরক্ষীকে 10 মিটার দূরে ছুঁড়ে ফেলে দেয়। দেহরক্ষী একটি ছোরা বের করে আবার আক্রমণ করে, কিন্তু জিয়াং যে চোখ না খুলেই 2টি আঙুল দিয়ে তার আক্রমণ থামিয়ে দেয়। ক্ষতি বেশি না হলেও অপমানটা মারাত্মক। জিয়াং যে আলসো ভরে হাই তুলে সামান্য শক্তি প্রয়োগ করে দেহরক্ষীকে তার অস্ত্রসহ দূরে ছুঁড়ে ফেলে দেয়। কাজ শেষে সে তার নাক খুঁড়তে ভুলে না। দেহরক্ষী তার স্থানচ্যুত হাত ধরে যন্ত্রণায় কাতরাচ্ছিল। বাইরে কারা আসার শব্দ শুনে সে দ্রুত জানালা দিয়ে পালিয়ে যায়। রাজকীয় চিকিৎসক কক্ষের বিশৃঙ্খল অবস্থা আর অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠা জিয়াং জেকে দেখে। তখনই একজন সেবিকাকে সাদা পরিজ আনতে নির্দেশ দেন। এই কাজটি জিয়াং জের প্যান্ডোরার বাক্স সম্পূর্ণভাবে খুলে দেয়। সম্ভবত সে একজন নশ্বরের শরীর দখল করায়। সে প্রথমবারের মতো মানব খাদ্যকে এত সুস্বাদু মনে করে। একজন ব্যক্তির রান্নাঘরের সমস্ত সাদা পরিজ খেয়ে ফেলে, যা পুরো রাজকীয় চিকিৎসা বিভাগকে হতবাক করে দেয়। এই সময় সে রাতের আকাশে প্রতিধ্বনিত হওয়া দানবের শব্দ শুনতে পায়। সে তা ভুলে যায়। দানব রুলিকে বুঝতে পারার আগে সে রুলিকে রাজপ্রাসাদ থেকে নিয়ে যেতে চায়। রুলি তার অস্থায়ী শয়নকক্ষে যাওয়ার পথে বাতাসে একটি তীব্র দুর্গন্ধ অনুভব করে সে কৌতূহলী হয় যে কেন রাজার কক্ষটি এমন অস্বস্তিকর অমঙ্গলের শক্তি দিয়ে পূর্ণ। ঠিক এই সময় রুলি ইনজিয়াকে ক্রমাগত তার নাম ধরে ডাকতে শুনতে পায় আর তাকে বাঁচানোর জন্য অনুরোধ করে। তাই সে দাসীর সতর্কতা সম্পূর্ণ উপেক্ষা করে শব্দের উৎস অনুসরণ করে শুকনো কুজোর দিকে ছুটে যায়, আর কুজোর ভেতরের জলদানব তাকে টেনে নেয়। জিয়াং যে রুলিয়ের বিপদ অনুভব করে, কিন্তু এখন এই নশ্বর শরীর তাকে আরও ধীর করে তোলে। রুলি অনেক কষ্টে জল থেকে মাথা তোলে, কিন্তু জলদানব তাকে আবার টেনে নেয়। কিউগুই ছাড়া সে জলদানবের আক্রমণ সহ্য করতে পারে না। সে দ্রুত জ্ঞান হারিয়ে কুজোর গভীরে তলিয়ে যায়। শেষ মুহূর্তে জিয়াং যে এসে পৌঁছায় আর তাকে জলের ওপরে পাঠানোর চেষ্টা করে, তবে জলদানব হাল ছাড়তে রাজি নয়। সে তার চুল দিয়ে জিয়াং জের গোড়ালি বেঁধে দুজনকেই টেনে নিয়ে যেতে চেষ্টা করে। জিয়াং জে রেগে যায় আর তার গায়ের উল্টো পালক দেখায়। শক্তিশালী ঐশ্বরিক শক্তি জলদানবকে থামাতে পারে না। জলদানব বুঝতে পারে যে সে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, তাই পালিয়ে বাঁচে। জিয়াং যে রুলিকে জাগানোর চেষ্টা করে, কিন্তু মজার ব্যাপার হলো নশ্বর শরীর তাকে 7টি আবেগ দিয়েছে। সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু রুলিয়ের ছোট্ট মুখ দেখেও সে তার অস্থির রেমকে নিয়ন্ত্রণ করতে পারেন বাস্তবে ফিরিয়ে আনে। জিয়াং যে মনে করে যে ইনজিয়ার আত্মা ওয়াং চুজান পার হয়ে গেছে। সে রুলিকে অবাস্তব স্বপ্ন না দেখতে বলে, কিন্তু রুলি তা মনে করে না। সে দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ইনজিয়ার আত্মা এই রাজপ্রাসাদেই আছে। সেই জলদানব অবশ্যই ইনজিয়ার অবস্থান জানে, কারণ কিছুক্ষণ আগে জলদানব ইনজিয়ার কণ্ঠস্বর ব্যবহার করে তাকে ডেকেছিল। সে সেই জলদানবের সাথে আবার দেখা করতে চায়। জিয়াং যে তাকে ঝুঁকি নিতে রাজি নয়। এমনকি একজন অভিজ্ঞ জাদুকরও সামান্য অসাবধানতায় জলদানবের হাতে মারা যেতে পারে। আর কিউগুই ছাড়া সে এখন সাধারণ মানুষের মতোই। এই সময় রাজপ্রাসাদের গভীর থেকে ভূত কান্নার শব্দ আসে। সেটা জলদানবদের চেয়ে অনেক শক্তিশালী এক সত্তা। জিয়াং যে তখনই রুলিকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু কিছুক্ষণ আগের উদ্ধার অভিযান তার ক্ষত খুলে দেওয়ায় সে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যায়। রুলি রাজার জন্য চশমা বানানোর অজুহাতে কয়েকদিন প্রাসাদে থাকতে চায়, যাতে এর কারণে তাদের সামান্য বেতন তা পূরণ করতে পারে না। বিং পানের কাছ থেকে অর্থ ফেরত চাওয়ার বিষয়টি অবাস্তব ছিল, তাই কয়েকজন একমত হয়ে জিয়াং জেকে ফেলে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক এই সময় রুলি সেখানে আসে। ইনজিয়ার মাও তার সাথে আসে। ইনজিয়ার মা জিয়াং জের কান ধরে সবার সামনে তাকে সেখান থেকে নিয়ে যায়। এই পরিস্থিতি তৈরি হওয়া যে এই মহিলা ইনজিয়ার মা। রুলি ইনজিয়ার মায়ের মুখ থেকে একটি অবাক হওয়ার মতো সত্য জানতে পারে। তার দাদি একসময় ইনজিয়ার ভাগ্য গণনা করে বলেছিল যে ইনজিয়া 30 বছর বাঁচতে পারবে না। রুলিয়ের দাদি মারা যাওয়ার পর থেকে ইনজিয়ার মা খুব চিন্তিত ছিল, তবে এই বিপদটা শেষ পর্যন্ত কেটে গেছে। সে মনে করে যে এর সবই রুলিয়ের অবদান। রুলিয়ের মনে খুব কষ্ট হয়। সে এই দুঃখী মাকে সত্য বলতে সাহস পায় না। জিয়াং যে হ্যাংওভার থেকে জেগে ওঠে, সে বিরক্ত হয়ে ইনজিয়ার মাকে একপাশে ঠেলে দেয় আর কম্বল দিয়ে তাকে ঢেকে দেয়। ঘর থেকে বের হয়ে সে দেখে রুলি প্রেতাত্মা আহ্বান করছে। রুলি ছোটবেলা থেকেই গ্রামবাসীদের দ্বারা বর্জনীয় থাকে। সে সময় কেবল রৌপ্য বর্মী একমাত্র ব্যক্তি থাকে যে এগিয়ে এসে সেই গ্রামবাসীদের তাড়িয়ে দেয় যারা খরা আর গুরুতর ক্ষতির জন্য রুলিকে দায়ী করে। সে প্রতিশ্রুতি দেয় যে একদিন সে রুলিকে নিয়ে এই জায়গা থেকে চলে যাবে। এখন রুলি সত্যিই চলে গেছে, কিন্তু সে আর নেই। জিয়াং যে বলে যে আসলে
আসলে রুলি তার গরম ত্বক স্পর্শ করতে পারে, কিন্তু তার আত্মায় সে নেই। রুলি খুব দুঃখিত থাকে, কিন্তু জিয়াং ঝেও কি হতাশ থাকে না। আসলে তার আর রুলিয়ের দেখা আরও আগে হয়। যখন সে প্রথম রুলিকে প্রকৃতি আর পৃথিবীর সাথে এত সামঞ্জস্যপূর্ণ দেখে, তখন জিয়াং ঝের অন্য কোনো সাধারণ মানুষের সাথে দেখা হওয়ার অনুভূতির চেয়ে তা ভিন্ন থাকে। তাই সে 13 বছর ধরে রুলিয়ের পাশে অপেক্ষা করে। এদিকে রাজা ইনজিয়াকে প্রাসাদে নিয়ে আসতে বলেন আর ব্যক্তিগতভাবে নিশ্চিত করতে চান যে ইনজিয়া সত্যি স্মৃতি হারিয়ে ফেলেছে কিনা। জিয়াং যে প্রথমবারের মতো বিছানার উষ্ণতা অনুভব করে সে ঘুম থেকে উঠে প্রাসাদে যেতে দেখতে পায়। রুলি জোর করে কম্বল টেনে তুলে জিয়াং জেকে গতকালের কথা মনে করিয়ে দেয়। জিয়াং জে খুব বিরক্তের প্রতি এত ভালো, সে রুলিকে আবার মনে করিয়ে দেয় যে ইনজিয়া তাকে অন্য উদ্দেশ্যে প্রাসাদে এনেছিল, কিন্তু জিয়াং জে তা বলতে রাজি নয়। এতে রুলি খুব রেগে যায় আর হুমকি দেয় যে সে ধীরে ধীরে সত্য খুঁজে বের করবে। জিয়াং জে ভয় পায় যে রুলি প্রাসাদে কোনো দুর্ঘটনার শিকার হতে পারে, তাই সে অনিচ্ছায় রাজকীয় পোশাক পরে। রুলি যে সত্য জানে না, মনে করে সে জিয়াং জেকে রাজি করাতে পেরেছে, এমনকি মনে করে জিয়াং জেরও নিষ্পাপ দিক আছে। শাং শান আর এটা সহ্য করতে পারে না। জিয়াং জে শুধু অফিস রোম্যান্সই করে না, তার পেশাগত সততাও নেই। সে রুলিকে নিজেই হাসপাতালে ফিরে যেতে বলে, জিয়াং জেও তার সাথে যেতে চায়। এতে শাং শান রেগে গিয়ে জিয়াং জের কলার ধরে ফেলে। কে জানত যে জিয়াং জে রুলি এই মুহূর্তে হাসপাতালে নেই। সে গোপনে আগে সেই শুকনো কুজোর কাছে আসে, সেখানে একটি আচার শুরু করে সাদা কাপড় গাছের ডাল আর খুঁটিতে বেঁধে দেয়। আরেক প্রান্ত তার কোমরে বাঁধে, তারপর একটি কাঁচি বাঁধা প্রান্তটি কুজোয় ফেলে দেয়। সমস্ত প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর সে মন্ত্র পাঠ করে দেবতাকে আসো, তবে পর্যাপ্ত প্রস্তুতি থাকায় সে সফল হয় না। শেষ পর্যন্ত কাপড় দিয়ে মোড়ানো বস্তুটি সফলভাবে বের করে সে বুঝতে যে বাটিতে এক গোছা চুল যোগ হয়েছে। সে কাপড়ের দিক অনুসরণ করে দেখে জলদানব অর্ধেক শরীর নিয়ে উপস্থিত হয়েছে। সে জলদানবকে ইনজিয়ার আত্মা কোথায় তা বলতে বলে, বিনিময়ে সে তার বাকি আত্মা খুঁজে পেতে সাহায্য করবে আর তাকে পুনর্জন্ম পেতে সাহায্য করবে। তবে এই সময়ে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। আকাশে ক্রমাগত বৌদ্ধ ধর্মগ্রন্থের শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। দাফি প্রাসাদে একজন অন্ধ জাদুকর একটি কাঁসার ঘণ্টা বাজিয়ে তার 2 শিষ্যকে নিয়ে একটি অনুষ্ঠান শুরু করে। দাফি নিয়াং নিয়াং তালে তালে ধ্যানমগ্ন হয়। সে বৌদ্ধ ধর্মগ্রন্থ শুনে রুলিকে দ্রুত খুঁজে বের করে। জলদানব কি রুলি 8 ফুট ভূতকে দেখতে পায়, তাহলে সে মারা যাবে, কেননা 8 ফুট ভূতটি অন্য বেশি শক্তিশালী। সিন পরিবর্তন হয়। মধ্যপ্রাসাদের রানী রাজার সাথে অজ্ঞান হয়ে থাকা রাজকুমারকে দেখাশোনা করছে। বৌদ্ধ ধর্মগ্রন্থ রাজকুমারের কানে পৌঁছলে তার ছোট হাত হঠাৎ কেঁপে ওঠে। রুলি জলদানবকে জিজ্ঞাসা করে যে কিছুক্ষণ আগে তার কথার অর্থ কি ছিল। জলদানব অনিচ্ছায় রুলিকে বলে যে ইনজিয়ার আত্মাকে 8 ফুট উচ্চতার একটি দানব গ্রাস করেছে। রাজকুমারের ঘাট হঠাৎ অদ্ভুতভাবে বাঁকিয়ে যায়, শরীর কেঁপে ওঠে। জিয়াং যে দৌড়ে যেতে যেতে সে হঠাৎ থেমে যায়। সে একটি পরিচিত কণ্ঠস্বর শুনতে পায়। অন্যদিকে রাজকুমারের কেঁপে ওঠা শরীর হঠাৎ শান্ত হয়ে যায়। সে ধীরে ধীরে চোখ খোলার সাথে সাথে 8 ফুট উচ্চতার দানব জেগে ওঠে। এখানেই 2 নম্বর এপিসোড শেষ হয়।